নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে গল্পটির ৪৫তম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। চোখে প্লাস পাওয়ার চশমা এঁটে ফাইলের ওপর নজর বুলাচ্ছেন আফসানা কাদির। ডান হাতে থাকা লাল কালির কলমটা দিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় টিক চিহ্ন দিচ্ছেন তিনি। ব্যবসায়িক মহলে প্রবেশ করার পর ৭% নারী শ্রমিককে নিয়োগ দিয়েছেন নিজ প্রতিষ্ঠানে। বেছে বেছে কাজ দিয়েছেন নিঃস্ব, হতদরিদ্র এবং সংসারের পেছনে বেগার খেটে খুঁটে স্বল্প আয় করা নারীদের। তার নজরে নারীরা হচ্ছে এক একটি জ্বলন্ত প্রদীপ, যা শিখার আগুন পরবর্তী প্রজন্মকে আলোকিত করে। তারই অনৈতিক চিন্তাভাবনার জন্য ধ্বংস হতে পারে গোটা জাতি। মেয়ে থেকে মা হবার যাত্রাটা সহজ না হলেও তিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন দুস্থ সহায়হীন বৃদ্ধাশ্রমের দ্বারে। আজও তিনি টিকচিহ্ন দিচ্ছেন কোনো কোনো বৃদ্ধাশ্রমে দুই বেলা তাদের সঙ্গে ডাল ভাত খেয়ে পুরোটা দিন সেখানে কাটানোর জন্য। ভাবছেন এবার পুত্রবধূ ফিহাকে নিয়ে বৃদ্ধাশ্রমে একটি দিন কাটিয়ে আসবেন নাকি। এমন সময় রুমের দরজায় ঠক ঠক শব্দে করাঘাত করে নরম সুরে শুধালো ফিহা, মা আসবো? ফাইল থেকে চোখ তুলে দরজা মুখে চাইলেন আফসানা কাদির। মধুর মতো মিষ্টি এক মেয়ে কণ্ঠ যখন মা বলে ডেকে ওঠে, তখন মেয়েহীন স্বাদটা শতগুণে পূর্ণ হয় আফসানার। তিনি চোখ থেকে চশমাটা খুলতে খুলতে বললেন, আয় মা, কাছে বস। গলায় আঁটোসাঁটো করে ওড়না পেঁচিয়ে রাখা ফিহা আফসানার কাছে এসে বসল। সে এসেছে আফসানার সঙ্গে কিছু জরুরি ব্যাপার নিয়ে সরাসরি ও পরিষ্কার বক্তব্য শুনতে। তাছাড়া খারাপ লোকটা কিছু কাজে বাইরে গিয়েছে। একা একা রুমে এক সময় কাটানো অসহ্য। ফিহা গলাটা খুব খুব করে কেশে নিয়ে মূল প্রসঙ্গে চলে এলো। একটা ব্যাপার নিয়ে তোমার কাছে আলাপে এলাম, মনে হলো তোমাকেই জিজ্ঞেস করি। এজন্য আগে থেকেই বলে রাখছি, আমার কোনো কথায় কোনো প্রকার কষ্ট বা দুঃখ পেলে আমি দুঃখিত। আফসানা ফিচেল হেসে দিয়ে বৌমার থুতনিটা মৃদু নাড়া দিয়ে বললেন, ঢং করা শিখে গেছিস তাই না? বত্তার সঙ্গে থেকে থেকে তুইও ওর মতোর কথা সুর ধরেছিস। যা বলার বলে ফেল, সেখানে আবার ঘষামাজা চলছে কেন? বল। বলবো? আলবৎ বলবি। তুমি কি জানতে তোমার ছেলে মিলিটারিতে ঢুকেছে? হাসি হাসি মুখে একরাশ দুঃখ ভরা ভীষণ ছাপ কেড়ে যায় আফসানার। তবু ঠোঁটে এক চিলতে হাসিটা মলিনভাবে ফুটিয়ে রেখে বললেন, জানতাম, কিন্তু কথাটা মেজর সাহেব জানিয়েছে। তোর মেজর স্বামী আমার কাছে কখনো এ বিষয়ে আলোকপাত করতে আসেনি। মা সম শাশুড়ির মুখে তোর মেজর কথাটা শোনার পরে আবারও ধক করে একটা কাঁপন টের পায় ফিহা। কি অদ্ভুত, সবসময় যে মহিলার মুখে তার স্বামীকে নিয়ে মেজর বলতে শুনেছে, আজ সেটা ওর মুখের সম্বোধন হয়ে গেল। শুকনো খড়খড়ে পাতা হাতের মুঠোয় চিপে রাখার মতো হৃৎপিণ্ডটাকে অনুভূত হলো ওর। ওর মেজর, পুরো সম্বোধনটাই এখন ওর। ডানা মেলা পাখির মতো মন ফুরফুরে হয়ে গেলেও ফিহা সংযত মুখে বলল, তাহলে আমার কাছে এ কথাটা তুমি লুকালে কেন? আমার কি এসব জানার কোনো অধিকার ছিল না? এই বাড়িতে এসেছি কম দিন তো হলো না, একটাবার তো বললে না উনি একজন আর্মির লোক। ফিহার অকপট প্রশ্নবাণে জবুথবু আফসানা বেডসাইডের টেবিলের ওপর ফাইলের গোছাটা রাখতে রাখতে বললেন, ও নিজের পরিচয়টা সকলের কাছে ব্যবহার করতে রাজি না। কথাটা সোফিয়ার মাধ্যমে আমার কানে পাঠানো হয়েছে। ওর সঙ্গে আমার কেমন ধরনের সম্পর্ক চলছে সেটা বোধহয় তুই জানিস ফিহা। আমি মা হয়ে ছেলের কিছু আবদার অবশ্যই পূরণ করার অধিকার রাখি। সেখানে আমার মনে হয়েছে, ছেলে যেখানে নিজেই নিজের পরিচয় ঢোল পিটিয়ে জানাতে আগ্রহী না, সেখানে আমারও দরকার নেই গলা উঁচু করে সবাইকে জানাবার। যে জিনিসটা সম্মানযোগ্য সেটা মানুষের কাছে আজ নয় কাল এভাবেই এসে যাবে। আমার সেখানে বলে বলে বেড়াতে হবে না। আমি ওর উপর পুরোপুরি সন্তুষ্ট, কোনো অভিযোগ নেই। বরং আজ খুশি হয়েছি ও নিজ থেকে তোকে কথাটা জানিয়েছে। আজ ফিহা বুঝতে পারলো কেন কিছু কিছু বিষয়ে ও শাশুড়ি ঢিল দিয়ে রেখেছেন। নিজের গর্ভের সন্তান সাধারণ লাইন ছেড়ে মিলিটারি লাইনে যখন ঢুকেছে, তখন নিশ্চয়ই স্বামীর মাধ্যমে সব কথা কানে পৌঁছে গেছে। আর এজন্যই তিনি নিজেও এক প্রকার ব্যগ্র ছিলেন এই চৈত্রের মতো শূন্য খাখা বাড়িতে ওর একচ্ছত্র আগমনে। ফিহা কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে ওঠে, আমি যদি কথাটা আমার বাবা মাকে বলে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? ওর সঙ্গে বিষয়টা আলোচনা কর। যদি ওর কাছে মনে হয় তোর দিক থেকে পরিষ্কার জানানো উচিত, সেক্ষেত্রে ব্যাপারটা ভালো হয়। তাছাড়া তুই বোধহয় আমার উপর নারাজ হয়েছিস, ঠিক না রে? কথা গোপন রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছে বলে ফিহা নিশ্চিন্ত মুখে হাসি দিয়ে বলল, নারাজ থাকলে বা রাগ করলে এভাবে তোমার কাছে গপ্প করতে বসতাম না। মুখ আড়াল করে দরজা দিয়ে বসে থাকতাম। তুমি চা খাবে? আনবো এক কাপ?
তুই বানালে রাজি আছি, সুফিয়াকে দিয়ে বানালে খাবো না। দেয়ালের যে কান থাকে সেটা সহসা ভুলে গিয়েছেন আফসানা। দরজার বাইরে থেকে গরম গরম ফুলকপির পাকোড়া বানিয়ে ঘরে ঢুকতে থাকা সুফিয়া শেষ কথাটা শুনতে পেয়ে মুখ গোজ করে বলে উঠলেন, হ হ, এখন তো আমার বানাইন না চা আপনার কাছে বিষের মতনই লাগবো। চাইরে মিঠা পানি বানায় আপনারা যে ক্যালকেলায় খাইতে চাইতেছেন, ওইটাকে আমি এখন বুঝতাছি না। আপনার শরীরের লাইগা কি হেই মিঠা চা বালা হইব? ও নাবিলা, তুমি কইলাম খবরদার আবার চাইছি নিমিশেতে যাবা না, পাকনামি করলে ঠ্যাং বাইঙ্গা দিমু। যা কইছি তো কইছি। শাশুড়ি ও বৌমার মাঝে তেলে ভাজা মচমচে পাকোড়ার ট্রেটা রেখে সুফিয়া একটা চেয়ার টেনে বসলো। ডান দিকে তর্জনী তাক করে সুফিয়াকে ইঙ্গিত করে সরাসরি ফিহার দিকে বলে উঠলেন আফসানা, দেখলি তুই আমার খাবার দাবার নিয়ে কিরকম জল্লাদের মতো আচরণ শুরু করেছে দেখলি? এর জন্যই মাঝে মাঝে চিন্তা করি এই ঘরবাড়ি ছেড়ে ছুড়ে চলে যাব। এরাই সব সামলাক। কামড়া দেখছনি নাবিলা, আমার উপরে কেমনে সবটা চাপাই দিতেছে, আল্লাহ গো! ডায়াবেটিসে কামড়ায় ধরলে হেসালে ঠেলা বুঝবেন। দুই মহিয়সী নারীর হাস্য কীর্তিকলাপ দেখে ফিহা আর হাসি আটকাতে পারল না। হো হো করে হাসতে শুরু করলে ওর দেখা দেখি মুখ গোমরা করা আফসানা এবং চেয়ারে বসে থাকা সুফিয়া হঠাৎ ফিক করে হেসে দিলেন। তিন তিনটে গলার উচ্ছল হাসির ফোয়ারা কতগুলো বছর পর যে বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে লাগলো তার হিসেব নেই। খুশি খুশি এক আনন্দ স্রোত বয়ে যেতেই হঠাৎ বাড়িতে প্রবেশ করা সাইদ আচানক পা থামিয়ে ফেলল। এত হাসাহাসির শব্দ হচ্ছে কেন? বাড়িতে কি মেহমান এসেছে? সাইদ নীরবে হেঁটে হেঁটে শব্দ উৎসের বাইরে দাঁড়ালে তিনটি প্রিয় মানুষের হাসিমাখা চেহারা দেখতে পেল। মা, মা সমতুল্য সুফি খালা, হৃদয়ের একমাত্র অধিকারিণী স্ত্রী নাবিলার হাস্যোচ্ছল মুহূর্ত। মায়ের মুখের হাসিটা কি যে নিষ্পাপ। সুফি খালার হাসিটাও ভীষণ সরল। যার হাসিতে বাকি দুই নারী হাসিতে ফেটে পড়েছে তার প্রতি সে চিরকৃতজ্ঞ। মনে মনে সাইদ নীরবে আড়ালে বলে ওঠে, আপনাকে আমি দেখেছিলাম শোক আচ্ছন্ন ঘোরে। প্রশ্ন হয়ে বাধা ছিলেন বাস্তবতার ভিড়ে। সন্ধ্যা শেষে রাত্রি এসে সুখ খুঁজেছে মন। আপনার মাঝে খুঁজে পেলাম হৃদয় নির্মোচন। সকালটা দুর্বিষহ ঘটনার মধ্যে দিয়ে শুরু হলো। ঘুম থেকে ওঠার পর মনটা খচখচ করছে কেন জানি। একটা ভয় পাকানো কুণ্ডলী বুকের চতুর্কোণে স্পর্শ করে চলেছে। হাত পা হঠাৎই বিদ্যুৎস্পৃষ্টের মতো ঝিমঝিম করে আসছে। ক্ষীণ শব্দে ঠোঁট গোল করা শ্বাসটা ছেড়ে দিতেই পেছন থেকে পৌরুষদীপ্ত কণ্ঠটা শুধিয়ে ওঠে, কি হয়েছে আপনার? সিক ফিল করছেন? মুখটা পিছু ফিরানোর চিন্তা করেও শেষ পর্যন্ত ফিরালো না। যদি ওর মুখে ছায়াপাত দেখে কিছু একটা বুঝে ফেলে তখন? কু ডেকে চলা পরাণ পাখিটা অস্থির হয়ে শীত সকাল ঘাম ছুটাচ্ছে প্রচুর। ওনার এক প্রান্ত টেনে কপালের দুপাশে বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিতে চুলে সবজি গরম করা কড়াইটা নামালো। বেচেন উদ্বিগ্ন লোকটা ওর কাছ থেকে কহাত দূরে সিঙ্কের পানিতে হাত ধুয়ে বলল, নাবিলা, আপনি কি অসুস্থ বোধ করছেন? করলে বলুন, আপনার যাওয়াটা ক্যান্সেল করে দেই। ভিড়মি খাওয়ার মতো শিউরে ওঠে, সঙ্গে সঙ্গে পিছু ফিরে তাকায়। উদ্বেগ ভরা চোখ দুটোতে এক মুঠো চিন্তা মাখিয়ে বলল, না, আমি ঠিক আছি। আজই বাবার কাছে ফিরতে চাই। নাস্তার এটো প্লেটটা সিঙ্কের পানিতে ভিজিয়ে সাইদ ওর কাছে অগ্রসর হয়ে বলল, আমি জানি আপনি আমাকে মিস করতে চলেছেন, কিন্তু আপনিও জানেন আমার কর্মটা কি। টেনশন ছেড়ে রেডি হয়ে নিন, ড্রাইভারকে অপেক্ষা করাবেন না। ফিহা আরও একবার বিহ্বলপূর্ণ দৃষ্টি ছুড়ে বলল, ড্রাইভারের কাজটা আপনি করতে পারবেন না? সাইদ এ প্রসঙ্গে বাঁকা একটা ইঙ্গিত ছুড়ে বলল, আপনার কম্বল হবার কাজটাও করতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমার হাতে সময় স্বল্প। আমাকে আমার সিনিয়র দেখা করতে বলেছেন। এখনই বের হচ্ছেন? লেকে যাচ্ছি, আসবো, আপনি নাস্তা করে নিন। সকালের নাস্তাটা কোনো রকমে সমাপ্ত করে সাইদ গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে যায়। চুলাটা নিভিয়ে এক চামচ সবজি প্লেটের কিনারায় তুলে সকালের নাস্তাটা সাজিয়ে সুফিয়ার রুমে যায় ফিহা। আজ যেহেতু ও এখান থেকে চলে যাচ্ছে, তাই বলে রেখেছে আজকের নাস্তার সম্পূর্ণ আয়োজনটা একা দেখবে। দুটো নরম রুটি সবজির পাশে ভাঁজ করে সুফিয়ার ঘরে নক করতে নেয় ও, কিন্তু দেখে রুমে কেউ নেই। সম্ভবত বাড়ির ছাদে গিয়েছেন ভদ্রমহিলা। ফিহা প্লেটটা নিয়ে বিছানার উপর রেখে দিতেই হঠাৎ নজরে পড়ল বালিশের কাছে এক ঝোপা চাবি। ভ্রুকুচকে অর্থপূর্ণ চাহনিতে তাকিয়ে থাকে ও। চাবির ঝোপাটার মধ্যে আলাদা একটা কিরিংয়ে চাবি আটকে আছে। কাঠখচিত কিরিংটায় ইংরেজি বর্ণমালা জি লেখা। এই চাবিটা কি কোনোভাবে ওই লোকটার গ্যারেজ নির্দেশ করছে?
ফিহা আফসানার কাছ থেকে শুনেছিল ওই রহস্যময় বদ্ধ গ্যারেজটার বাড়তি একটা চাবি সুফিয়ার কাছে থাকে, তবে সেটা কখনো কখনো। আজই কি সেই কখনো কখনো মুহূর্ত? নির্দোষ চিন্তাটা মস্তিষ্কের দুয়ারে বিবেকহীন বলে ঘোষণা দিলেও ফিহা নিষিদ্ধ কর্মতার প্রতি চরমভাবে আকৃষ্ট হয়। খপ করে ডান হাতের মুঠোয় চাবির ঝোপাটা তুলে নিয়ে সেখান থেকে নির্দিষ্ট কিরিংটা খুলে নেয়। পুনরায় সেটা জায়গা মতো রেখে নিঃশব্দে রুম থেকে প্রস্থান করল। এভাবে চোরের মতো চাবিটা চুরি করে মন প্রচণ্ড গাইগুই করছে, কিন্তু অবচেতন মনটা তীব্র রূপে চাইছে গ্যারেজটা খুলে দেখার জন্য। চটপট বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজের সম্মুখে আসতেই বন্ধ দরজার দিকে স্থিরভাবে চাইল। বহুদিনের রহস্য অধ্যুষিত এই নির্জন গ্যারেজের ধোঁয়াশারূপ আজ নিজ হাতে খুলতে চলেছে ও। জানে না কি অপেক্ষা করছে ওর জন্য, জানে না কি আছে এমন একটি প্রকাণ্ড গ্যারেজের রহস্য বুকে। শিশির ভেজা প্রাণহীন ঘাসের ওপর পা মারিয়ে পেটমোটা ঠান্ডা তালাটায় চাবি ঢোকালো ফিহা। খোলার পূর্বে আরো একবার সতর্ক চক্ষুতে দেখে নিল কেউ আশেপাশে রয়েছে কিনা। দোয়া ইউনুস পরে বুকে ফু দিতেই মট করে তালাটা খুলে ফেলল ও, যেন তালা না, ওর বুকের ভেতর বদ্ধ কোনো খাঁচার দ্বার উন্মুক্ত করছে এখন। নিঃশ্বাস বেড়ে উঠছে অজান্তে। দ্রুত হাতে তালাটা খুলে ফেলে এক টান দিয়ে দ্বার দুটো খটাস করে খুলে ফেলল। সামনে দুর্ভেদ্য অন্ধকার ঘনানো রূপ। মনে হচ্ছে গা ছমছম করা নিস্তব্ধ পুরীর ভেতর জলজল করা কোনো ভয়াবহ চক্ষু ওকে দেখছে। ঢোক গিলে সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসা ফিহা আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়লে হঠাৎ বিকট শব্দে ধাম করে দ্বার দুটো বন্ধ হয়ে যায়। প্রচণ্ড চমকে উঠে ফিহা দরজা খোলার জন্য দৌড়ে গেলে খটখট শব্দে জ্বলে উঠল সব বাতি। ফিহা বিস্ফোরিত চক্ষুতে পিছু ফিরে চাইলে চোয়াল দুটো হা হয়ে যায়। হাত থেকে চাবিটা ফসকে হতভম্ব ঠোঁট দুটো ঢেকে ফেলে দুহাতে। গ্যারেজের ভেতর সেন্সর সিস্টেম ফিট করা চমৎকার এক চোখ ধাঁধানো দৃশ্য। একপাশে গাড়ি রাখবার জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও ভেতরের দিকে বসবাসযোগ্য একটা স্থান। দেয়ালের রং কালো। মাথার উপর অসংখ্য এনার্জি বাল্ব সব অন্ধকারকে গোগ্রাসে গিলে নিয়েছে। ফিহার ঠোঁট ফসকে শুধু একটাই শব্দ বেরোলো, অদ্ভুত সুন্দর। চুপ করে গ্যারেজের ভেতর কোণে পৌঁছলে চারিদিকের কালোবর্ণ দেয়াল জুলজুল চোখে দেখতে লাগলো। সারা দেয়াল জুড়ে ফ্রেমবন্দি ছবিতে আটকে রয়েছে একটিমাত্র দৃঢ় প্রতিজ্ঞ মুখ, তার গোটা জীবনে অর্জন করা সব স্মৃতিবহুল ঘটনার এক টুকরো প্রমাণ। স্কুল জীবনে বিতর্ক প্রতিযোগিতায় অর্জন করা পুরস্কার, এসএসসিতে বোর্ড স্ট্যান্ড করে স্কুল পর্যায় থেকে সম্মাননা, ক্যাডেট জীবনে কাটিয়ে দেওয়া প্রতিটি অর্থবহ দিনের এক একটি স্থির চিত্র, 5 বন্ধুর আনন্দোচ্ছ্বাস, হাতে হাতে মেডেল উঁচু করে ধরা 5টা মুখ, সেনা প্যারেডে অংশগ্রহণ করা দৃঢ়তাপূর্ণ কর্ম। সবশেষ ছবিটি আটকে রয়েছে লাল টকটকে মোটা একটা ফ্রেমে। বর্গাকার বিশাল ছবিটি দেখে স্তব্ধ বিমূঢ় হয়ে যায় ফিহা। চোখে টলটল করছে দিঘির স্বচ্ছ জলের ঢেউ। ফাহাদ যে কখন ওর ছবিটা ক্যামেরাবন্দি করে নিয়েছিল ফিহা সেদিন টের পায়নি। ঘোমটায় আবৃত বধূবেশীর হাতে ময়ূরের পালক লাগানো কলম। বা হাতটা ধরে রয়েছে রুমালে চোখ মুছতে থাকা বাবার হাত। কাবির নামায় স্বাক্ষর করার দৃশ্যটুকু এভাবে চোখের সামনে ভেসে উঠবে কল্পনাও করেনি অশ্রুসিক্ত ফিহা। ডুকরে কেঁদে উঠল ওই নির্জন নিস্তব্ধ গ্যারেজ। শব্দ করে অঝোর ধারায় ভেঙে পড়লে পেছন থেকে খুটখাট আওয়াজে বন্ধ দরজা খুলে যায়। ব্যস্ত ভঙ্গিতে ফোনে কথা বলতে বলতে কেউ প্রবেশ করলে ফিহা অশ্রুভেজা মুখ ঘুরিয়ে পেছনে তাকায়। হেঁচকির কাঁপনে অবিরাম কেঁপে উঠতেই থমকে গেল ও। থমকে গেছে আগন্তুকও। সেনার জলপাই রঙা সবুজ পোশাকে হাজির হয়েছে সেই জাদ্রেল পুরুষটি। মাথায় তার মেরুন রঙা প্যারা কমান্ডো ফোর্সের টুপি। বুকের ডান দিকে তার কষ্টে অর্জিত সোনালি ইগল ব্যাচ দ্য কমান্ডো ব্রেভেট। ব্রেভেটের নিচে নেম প্লেটে ফুটে রয়েছে তার 3 অক্ষরের নাম সাইদ। সে যে সাধারণ কোনো সেনা সদস্য নয়, নয় মামুলি গোছের মেজর র্যাঙ্ক পদপ্রাপ্ত কোনো কর্মকর্তা, সেটা তার ইউনিফর্মের বাঁ দিকে থাকা ক্ষিপ্র হিংস্র চিতাবাঘের স্বর্ণাভ ব্যাচটা প্রমাণ করে দিচ্ছে। কান থেকে ফোন নামানো সাইদ আশ্চর্য রকম স্তব্ধ হয়ে গেলে প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ল ঝড়মুখী জলোচ্ছ্বাস। কান থেকে ফোন নামানো সাইদ আশ্চর্য রকম স্তব্ধ হয়ে গেল। হু হু কান্নায় ভিজে যেতে লাগলো তার প্রশস্ত বুকের ইউনিফর্ম। ফোনটা সে পকেটে পুরে সিক্ত ঘর্মাক্ত রক্তলাল গোলাপের মতো মুখটা তুলে ধরল ধীরভাবে। চাবি কোথায় পেলেন? প্রশ্নের বিপরীতে ছুটে এলো অসংখ্য সিক্ত চুমু,
সারা মুখে অস্থির স্পর্শে, নরম আদরে মেজর সাইদের শান্ত প্রসন্ন হৃদয় অশান্ত আকার ধারণ করছে। সে বাধা প্রদান করে নৈসর্গিক রূপমোহিনী নাক ফুলে ওঠা মুখ দেখতে দেখতে চোখের কোলদয় মুছে দিল। মিলিটারির প্যান্টের বাঁ পকেট থেকে রুমাল বের করে যত্ন সহকারে মুছে দিল প্রতিটি ভেজা কোণ। বলুন, চাবি কোথায় পেয়েছেন? এখানে আসার ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করেছেন? ফিহাদ দুপাশে মাথাটা ধীরে ধীরে নাড়িয়ে ক্ষীণ অথচ উদ্বেলিত স্বরে বলে ওঠে, আপনাকে আমি সত্যিই মিস করব। মিলিটারি সিনড্রোম খুব খারাপ। জানি না আপনার মা একই সঙ্গে স্বামী ও সন্তানের দূরত্ব কি করে সহ্য করেন। আমি তো এরকম অবস্থার ভেতর দিয়ে এখনই যেতে পারছি না। এর জন্য কাঁদলেন? নিরুত্তর মুখে তার ঘাড় জড়িয়ে বুকের ভেতর মিশে রইল ফিহা। কয়েকটি নিঃশব্দ প্রহর অতিবাহিত করে চোখ বুজে ধীর গতিতে বলল, জানি না কেন কাঁদছিলাম। ভয় হচ্ছে প্রচুর, অদ্ভুত ধরনের ভয়। এ ভয়ের ব্যাখ্যাটা আপনি কষ্ট করে বুঝে নিন। শুধু প্রতি মুহূর্তে চাইব নিজের সুস্থ সবল অবস্থাটুকু আমাকে নিশ্চিত করুন। আমি আপনাকে খুব। অকপটে বলা কথাগুলোর ফাঁকে হঠাৎ দাড়ি বসিয়ে প্রসঙ্গটা ঘুরিয়ে দেয় ফিহা। অপেক্ষা করব। অপেক্ষার ফল সুমিষ্ট হবে নিশ্চয়ই। আপনি এসে বাবার বাড়ি থেকে আমাকে নিয়ে যাবেন। ধুমধাম করে বিয়ে করবেন? লাগবে না। আমি চাই না কোনো বদনজর পড়ুক। আমাদের সাদামাটা সম্পর্কটা নষ্ট হোক। ঠিক আছে। হাত ঢিলে করে ধাতস্থ চোখে চাইলে হঠাৎ মেরুন টুপিটা সরিয়ে নিল ফিহা। এক পলক ছোট ছোট করে ছাটা মিলিটারি হেয়ার কাটটা দেখে আবারও টুপিটা পরিয়ে দিয়ে বলল, ফিরে আসতে আসতে চুলগুলো বড় হবে তো। সাইদ কোনো জবাব না দিয়ে পকেট থেকে ডান হাত মুঠো করে ওর সামনে ধরল। ফিহা চোখ নত করলে মুঠোটা খুলে দেয় সাইদ। হাতের তালুতে ক্ষুদ্র একটা অক্ষর বসানো লকেট। প্রশ্ন ঝুলানো চোখে ফিহা মুখ উঁচু করে তাকালে লকেটটা দু হাতে ওর গলায় পরিয়ে দিল সে। নিজ নামের আদ্যক্ষর বসানো লকেটটা দু আঙুলে ধরে সেখানে ঠোঁট স্পর্শ করল সাইদ। পরবর্তী স্পর্শটা ওর ওষ্ঠযুগলে রাখল। মাথা নিচু করে ওর নাক বরাবর নাক রেখে বলল, বিদায় নেওয়া যাক। ড্রাইভার অপেক্ষা করছে। আপনি গাড়িতে উঠুন, লাগেজ উঠিয়ে দিয়েছি। মলিন চোখেও একগাল হাসি দিল ফিহা। সবার কাছ থেকে বিদায় জানিয়ে বাইরে অপেক্ষারত আফসানার গাড়িতে উঠে পড়লে সাইদ ব্যাক সিটে দরজাটা আটকে দেয়। আফসানা ও সুফিয়া বিদায় জানিয়ে ইচ্ছা করে একাকী কিছুটা মুহূর্ত ওর ছেলে ও বৌমার জন্য ছেড়ে ভেতরে ঢুকে যান। সাইদ ড্রাইভারকে কিছু নির্দেশ দিয়ে ওর জানালার কাছে এসে দাঁড়ালো। কোলের হ্যান্ডব্যাগটার দিকে ইশারা করে বলল, ওটা চেক করবেন, পৌঁছে আমাকে একটা কল করবেন নিশ্চয়ই। গাড়িটা তখন ছেড়ে দিয়েছে। চুপ করে সিটে বসে থাকলে হঠাৎ কি যেন মনে পড়ল ওর। ফিহা চট করে জানালার বাইরে মুখ বের করে সাইদকে জোরে এক ডাক দিয়ে বসল। শুনুন। চিৎকার করে ডাকা আকস্মিক কণ্ঠটায় সাইদ মুখ ফিরিয়ে তাকায়। কাণ্ড দেখে মৃদু হেসে ওঠে। ফিহা সে অবস্থাতেই মিষ্টি হাসিটা ছুড়ে দিয়ে উচ্চস্বরে বলে উঠল, মেজর সাইদ, আমি অপেক্ষা করব। আপনার ডায়েরিটা আমার কাছে রইল। এটা সির্ফ আমার সম্পত্তি। রাগ করবেন না প্লিজ। রহস্য লুকানো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এক রোমহর্ষক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সেখানে বসবাসরত বাসিন্দারা বুকে ভয় পুষে ত্রাস জড়ানো দিন গুজরান করছে। কেউ জানে না কখন কোথা থেকে ছিটকে আসবে মৃত্যুর ডঙ্কা। বাইরে যাতায়াত ক্রমশ কমিয়ে দিয়েছে স্থানীয় খেটে খাওয়া বাসিন্দারা। গতকাল রাতেও তাণ্ডবলীলা চালিয়েছে একদল অস্ত্রধারী নরপিশাচ। ধরে নিয়ে গেছে দুবারই সামনে থেকে ওহিদুল ও মমিনুল দুই সহোদর ভাইকে। স্থানীয় লোকেরা বলাবলি করছে ওদের হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, বেঁচে ফিরবে না। ওদের দুজনকে দিয়ে কার্য হাসিল করতে না পারলে নির্মমভাবে জবাই করে ফেলে দিয়ে যাবে। আজও তেমনি একটা কালরাত বলে মনে হচ্ছে রুম্পা বানুর। ভয়াল কালরাত। আকাশে মেঘ নেই, তারা নেই, দিকবিদিক নিকষ আধার। বাঁশ দিয়ে বানানো বিশেষ ধরনের ঘরে লোহার মতো শক্ত চকিতে বসে আছেন তিনি। বয়স 50-এর ঘর ছুঁই ছুঁই করছে। ছোট্ট জানালাটা ফাঁক করে তিনি বারবার দেখছেন ধপধপ করে পদযুগলের ভারী বুটের আওয়াজ। রাতের আধারে স্পষ্ট না দেখলেও রুম্পা বানু দৃষ্টিশক্তি প্রখর করে বুঝলেন অস্ত্রশস্ত্রে একদল কারা যেন গ্রামের ভেতর ঢুকেছে। ছোট্ট গ্রাম তাদের, এখানে ওত পেতে লুকিয়ে থাকাটা বড় বেশি সহজ ও সুবিধাযোগ্য। রুম্পা বানু উৎসুক দৃষ্টি ফেলে চাইতেই শিরদাঁড়া বরাবর শীতল স্পর্শ ওনার পিঠ পেয়ে নেমে গেল। তিনি সহসা দম আটকে চুপ হয়ে গেলেন। স্বয়ং মিলিটারিরা প্রবেশ করছে তাদের ছোট্ট গ্রামে।
বুটের ভারী আওয়াজে বাতাস গমগম না করলেও তার হৃৎপিণ্ডের ভেতর টকবক করছে রক্তের দাপট। তবে কি মিলিটারি সৈন্যরা জানতে পেরেছে তারা যে স্বাধীন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে শান্তিতে নেই? তারা যে দিনরাত এক আকাশ সম ত্রাস জড়িয়ে ঘরের কোণে গুটিয়ে থাকে, এটা কি পৌঁছে গেছে জায়গা মতো? রুম্পা বানু ঢিপ ঢিপ করা বুকের ভেতর আশ্বস্তের কাঁপন টের পেয়ে চোখ ভিজিয়ে ফেললেন। ময়লা জীর্ণ শাড়ির আঁচলে চোখ মুছলেন। অন্তর বিদীর্ণ করা প্রতিটি রুদ্ধশ্বাস তবে অন্তিম ফলাফল পেতে চলেছে। ভেজা চোখ তুলে তিনি ঘরের অন্য প্রান্তে চোখ ফেলে চাইলেন। ছোট্ট ঘর, দরিদ্র পরিবার, খেটে খুটে কর্ম করা ভীষণ নিঃস্ব তারা। ঘরের অপরদিকে চিলতেখানি চৌকিটা শূন্যে পড়ে রয়েছে। আজ থেকে মাস 7 আগে শূন্য চৌকিতে হাড় ভাঙা শ্রম শেষে ঘুমতো তার ছেলেটা। ছেলেটা আর নেই, মারা গেছে। নরপিশাচদের আত্মঘাতী কাজে সাহায্য করতে অস্বীকৃতি জানালে সেখানেই তাকে টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে যায়। ছেলেটার কাটা মাথাটা ছাড়া আর কিছুই খুঁজে পাননি প্রৌঢ়া রুম্পা। আঁচলে চোখ দুটো আরো একবার মুছে তিনি চেয়ে থাকেন রাতের ঝুপসি অন্ধকারে। অনন্ত নির্জীব আধার। সেই আধার ফুঁড়ে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছে বাংলার দামালরা। শীতের প্রকোপে উঁচু টিলার ওপর মজবুত করে নিজেদের অস্থায়ী আবাস বানিয়েছে সন্ত্রাসী দল। বিরাট উঠানটার মাঝখানে শুকনো কাঠ জ্বালিয়ে 1.5 ফুট উঁচু বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা। ঠাস ঠাস করে কাঠ পোড়ার পাশাপাশি আগুনের হলুদাভ আলোয় পরিষ্কার হয়ে ধরা দিচ্ছে চারপাশটা। ঘরের ভেতর পূর্ণ বেগে হৈ হৈ শোরগোলে প্রস্তুত করা চলছে মারণঘাতী বোমা। খোলা আকাশের নিচে আগুনের তাপে তাপ পোহাচ্ছে মাস্টার মাইন্ড দুর্ধর্ষ ভয়ঙ্কর সন্ত্রাসী আক্কা মাসুদ। ডানগালের ওপর বড় বড় গভীর ছাপে 4টা বিভৎস সেলাইয়ের দাগ, যেন গালের মাংস 2 ভাগ হওয়া থেকে কোনো রকমে সেলাই করেছে ডাক্তার। রোমশ হাত দ্রুত আগুনের তাপে ছেঁকে নিতে সামনে মেলে রাখলে হঠাৎ পেছন থেকে ভীত সম্বন্ধ ভঙ্গিতে এক যুবক চোখ দুটো মাটিতে ফেলে বলল, ওস্তাদ, সব রেডি, আপনি একবার চেক দিয়া যান। যুবকের কণ্ঠ শুনে রবিউলকে চিনতে পারলেন আক্কা মাসুদ। 2 হাতে সেভাবেই আগুনের তাপে ছেঁকে নিতে নিতে বললেন, মাইয়া রেডি? পিছু দাঁড়ানো রবিউল আরো 2 ধাপ নতজানু ভঙ্গিতে ওস্তাদের উদ্দেশ্যে বলল, জি ওস্তাদ, ওইরাও রেডি। আমনে খানা খাইবেন ওস্তাদ? বদিরে খানা লাগাইতে বলমু? পরে, আগে আসল খানাটা চাইখা লই। ঠিক আছে ওস্তাদ, সব রেডি, আহেন আপনি। ভাল্লুকের মতো অতিকায় শরীরটা নিয়ে উঠে দাঁড়ায় ঢাকার অন্যতম ত্রাস আক্কা মাসুদ। ভারী পেশিবহুল দেহ, বুকের মাংস যেন জল কোনো পশুর বুক থেকে তুলে আনা হয়েছে। আধারের মতো কৃষ্ণবর্ণ গা, থলথলে পা দুটো মাটিতে ফেলে হাঁটলে চতুর্দিকে কেমন ত্রাস সঞ্চার হয়। মাটি লেপা জমিনে পা ফেলে ঘরের ভেতর প্রবেশ করতে ধরাস করে দরজা দুটো আগল বন্ধ করে দিল। ঘরের ভেতর কেরোসিনে জ্বালানো ঝুলন্ত এক হারিকেন দেয়াল থেকে ঝুলছে। বিছানার কাছাকাছি এলে পেটানো দেহ থেকে ভারী চাদর, মোটা সোয়েটার ও গাত্রবর্ণ উন্মুক্ত করে রাখলে ঘ্যার ঘ্যার করা কণ্ঠে বলল, তুই এত রাতে দেরি করলি কেন? আমি মনে করছি গোলামের পুতেরা তোরে দইরা বাইন্দা রাখছে। তুই আসিলি কোন হানে? মুখে লাস্যময়ী ভাব ফুটিয়ে 2 হাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরল নারীটি। চোখে ধূর্ততার সুস্পষ্ট ছাপ, অঙ্গভঙ্গিতে আলাদা ধরনের চৌকস প্রবৃত্তি লুকানো এবং চেহারায় এঁটে রয়েছে মিথ্যা নাটকের নিকাব। গলাটা মাখনের মতো মোলায়েম করে পুরুষ আকৃষ্ট করা সুরে বলল, কই যামু আমি? আমি গেছিলাম গ্রামের বাড়ি। আমার আম্মায় বহুত বড় অসুখে পড়ছিল। আমনেও কইলেন 2 মাসের লেগে আমার আপনার লাগতো না। এর লেগেই গ্রাম থেকে চক্কর কাইটা আইছি। বরফের মতো গলে যাওয়া শীতলতায় আক্কা মাসুদ প্রবল আকৃষ্ট এবং মুগ্ধ হয়। সে যত বড় মাপেরই সন্ত্রাসী হোক না কেন, এই নারীটির সংস্পর্শে এলে মন প্রাণ টনটন হয়ে যায়। কয়লা দিয়ে দাঁত মাজা মাড়িগুলো ভীষণ কুৎসিত দেখালেও 32 দাঁতের হাসি দিয়ে আক্কা মাসুদ বলল, তোর ডাহাত তুই এতদিন কি করলি? খবর পাইলাম হেনে বেলে তুই 1 হপ্তাহ থাকছস। কি করমু? কিচ্ছুই করি নাই, ঢাকায় হুদাই ঘুরে এলাম। আমনে কই আসিলেন কইলেন না গো? আক্কা মাসুদ শেষের প্রশ্নটি শুনে কিছুটা অদ্ভুত বোধ করলেও পরে বুঝল নারীটি সম্ভবত তার বিরহে কাতর হয়ে পড়েছে। এটি অত্যন্ত স্বাভাবিক। তিনি নিজের কর্মযোগ্য পালন করতে করতে টুকটাক গল্পসূচকে বলে চলল, জানোস, এইবার আমি মেলা মালের মালিক হমু। বড় স্যারে কইছে জায়গা মতো সাপ্লাইটা দিলে দিল খুশ কইরা মালামাল বুঝাই দেব। লাস্যময় নারী ভেতরে ভেতরে অলিখিত এক ভয় পেলেও সে জানে এখন তার কি করা দরকার। সে যদি মনিবের সঙ্গে এখন ভণ্ড কর্মটা না চালায়
তবে 24 ঘন্টার ভেতর তাকেও দুনিয়া থেকে গুম করে দেবার সম্ভাবনা রয়েছে। এখনো নারীটির মনে আছে সেদিনের সে অপ্রত্যাশিত বুক কাঁপানো ঘটনাটি। ময়মনসিংহের নেত্রকোনায় দীর্ঘ 2.5 বছর পর বাড়ি ফিরে বেলি। এই 2.5 বছর সে ছিল চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাসরত। বেলি সেদিন কল্পনাও করেনি গ্রামের বাড়িতে তাকে ধরে ফেলার জন্য গোপন ফাঁদ গুজে দেওয়া হয়েছে। সে ভর দুপুরে জনশূন্য নির্জন তেঁতুলতলার কাছে তেঁতুল আনতে গেলে সেখানেই তাকে হঠাৎ আটক করা হয়। এরপর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় ঢাকার কোনো এক গোপন স্থানে, এমন এক স্থানে যেখানে শুধু বড় বড় পদের কর্মকর্তারা মার মুখে চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে। বেলির গায়ে অমানসিক অত্যাচার করে ব্যর্থ হয়ে তাকে সরাসরি নিয়ে আসে অন্ধকার এক ঘরে, যেখানে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠলে আতঙ্কগ্রস্ত বেলি সহসা থেমে যায়। কালো শার্ট পরা ভীষণ সুদেহী একটা পুরুষ প্রবেশ করে টেবিলে পাতা চেয়ারে বসে পড়ল। বেলিকেও চোখের ইশারায় বলল চেয়ারে বসে পড়তে। যন্ত্রমানবের মতো আদেশ মেনে চললে বোতলের ছিপি খুলে ছড়ছড় করে গ্লাস ভর্তি পানিটা ওর দিকে ঠেলে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও, ভয় পেও না। ঘরমাক্ত বেলি শুকনো ঠোক গেলে পিপাসায় কাতর চোখ দুটো গ্লাসের দিকে ফেলল। সে সত্যি এক ফোঁটা পানির আশায় মরিয়া হয়ে যাচ্ছে, তবু মনের ভেতর কোথাও একটুখানি উকি দিচ্ছে ভয়। সে ভয়টা অনুমান করতে পেরে আবারও গম্ভীররূপী পুরুষটা আশ্বস্ত সুরে বলল, কোনো ভয় নেই, নর্মাল পিউরিফাইড ওয়াটার, পানিটা খাও। এবার যেন অস্থির গতিতে গ্লাসটার উপর ঝাঁপিয়ে পড়ে ঢকঢক করে পানিটা খেলো বেলি। যক্ষা রোগীর মতো হাঁপাতে হাঁপাতে বলল, আর একটু দেন যাইব। 1 সেকেন্ড পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ ছেড়ে আধ বোতল পানিটাও ঠেলে দিল ওর কাছে। এক চুমুকে সেটিও সাবার করে পিপাসা পরাস্ত করা বেলি জুলজুল চোখে তাকিয়ে রইল সবার সামনে। সামনে বসে এই লোকটা কে? ওদের মতো গালি দিয়ে কথা বলতো না কেন? গত 2 দিন ধরে পানির তেষ্টায় বক্ষতালু জ্বলে গেলেও কেউ এক ফোঁটা পানি দিতে আগ্রহী হয়নি, আর সেখানে এই লোকটা আসার সঙ্গে সঙ্গেই বোতল সমেত পানিটা বুঝিয়ে দিল। বেলি কিছুটা সুস্থ চোখে তাকিয়ে থাকলে গম্ভীর মানব তার ভরাট কণ্ঠটা দীপ্ত করে বলল, তোমাকে ধরার জন্য পুলিশ এবং গোয়েন্দা বিভাগের লোক যথেষ্ট পরিশ্রম করেছে। আমি ওদের মতো খাটাখাটনি করলে তোমাকে এতটা সমাদর করতে পারতাম না। আমি এখন গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার এবং তোমাকে আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য রিকোয়েস্ট করছি। এমন কিছু করো না যাতে তোমার প্রতি আমরা রুড হই। বেলি থতমত সুরে বলল, কি জানতে চান আপনি? আমি কিছু জানি না। টোন পরিবর্তন করো। যা জানতে চাইবো ঝরঝর করে বলবে। আমি হাত উঠিয়ে টর্চার করার লোক নই। মাসুদ তোমাকে 2 মাসের জন্য গ্রামের বাড়িতে কেন পাঠায়? আমি কেমনে কমু? দূর ঠোঁট নাড়িয়ে বলবে। ধক করে হৃৎপিণ্ডের ভেতরে তীব্র এক কামড় অনুভব করলো বেলি। ওর চোখ দুটো স্থির হলো লোকটার নিখুঁত কাম্মঠ হতে। জলজল করে জ্বলতে থাকা উপরে ঝুলন্ত বাটিতে কেমন একটা দুর্ভেদ্য আকর্ষণ চক্ষু সম্মুখে স্থির করে দিয়েছে। লোকটা ভীষণ সুন্দর। সুন্দর চেহারায় ভরাট গাম্ভীর্য গেথে গেথে আবারও গম গম কণ্ঠে বলে উঠল, তোমার নীরবতা আগামী দিনের জন্য ভীষণ বিপজ্জনক মিস বেলি। চুপ করে থেকে এতগুলো নিরপরাধ মানুষের মৃত্যুর কারণ হয়েও না। ওরা নিষ্পাপ। ছোট ছোট বাচ্চারাও এখানে জড়িত। তোমার আর্থিক সংকট, পারিবারিক দারিদ্র্য, বরপক্ষের লাগাম ছাড়া যৌতুকের জন্য বিয়ে ভাঙা, সবকিছুই তোমাকে নৈপথ্যে ঠেলে দিয়েছে। আমি জানি সব। তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করে এখানে আসলাম। এই লাইনের কাজ আমার নয়। তবু আমার মনে হলো ভয়ঙ্কর এক আসামির সঙ্গিনীকে একবারের জন্য হলেও ফেস করা দরকার। মাসুদ কত বড় মাপের নিষ্ঠুর পরিকল্পনা এঁটেছে তুমিও কিছুটা জানো। ওরকম বিস্ফোরক যদি ভুলেও ফেটে যায়, পুরো শহরটা তুলোর মতো উড়ে যাবে। সাহায্য করো আমাদের। তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা তুমি পেতে যাচ্ছ। লোকটার বলার ধরনে অদ্ভুত এক নির্ভয়ী ছাপ, আশ্বস্তের শ্বাস, অমায়িক একটা ব্যক্তিত্ব জাহির করে চলছিল। নিষ্ঠুর কালো চোখ দুটিতে কেমন যেন এক নিঃস্ব ভাব ফুটে ওঠা। সে কি সাহায্য করবে? মাসুদ দীর্ঘ 3 বছর যাবৎ লোকবল জোগাড় করে বিশাল বড় সন্ত্রাসী হামলার জন্য কাজ করছে। দেশের মাটিতে প্রস্তুত করা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা ও গ্রেনেড বিস্ফোরক। যদি একবার ওসব বিস্ফোরক ফেটে যায়, মাটি শুদ্ধ শহর ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। কত কত জেলা যে তুলোর মতো হাওয়া হয়ে যাবে তা বেলির দীর্ঘদিনের যাত্রায় জানতে পেরেছে। কিন্তু এখন এই মুহূর্তে মনিবের সঙ্গে গাদ্দারি করবার জন্য একটু ইচ্ছা হচ্ছে না। তার মনিবও কম হিংস্র না। ওকে কাগজের মতো কুটি কুটি করে ছিলে ফেলার মতো ক্ষমতা রাখে আক্কা মাসুদ। একটু থেমে লোকটা আবারও বলে উঠল, তুমি এখন বাংলাদেশ আর্মির আন্ডারে আছো মিস বেলি। নিশ্চয়ই জানো কোনো কেস যদি এই লাইনে একবার যায় তাহলে ব্যর্থ হবার সুযোগ শূন্য।
আর্মিকে সাহায্য করতে নিশ্চয়ই প্রবলেম হবার কথা না। যা জানো সেটা তুমি স্পষ্ট স্বরে বলো। এর বিপরীতে আমরাও তোমাকে সুরক্ষা নিশ্চিত করব, কথা দিচ্ছি। বলো, আমাদের মিশনে সাহায্য করতে রাজি আছো? বাবার বাড়িতে পৌঁছানোর পর কেমন পরপর মনে হচ্ছে এ বাড়ি। যেন ধাপ করে নিজের শৈশব ঘেরা বাড়িটাই অন্যরকম এক পরিবেশের বদল হয়ে গেছে। দু চোখ খুঁজছে ওই শূন্য খাখা ভূতের মতো বাড়িটাকেই। যেন ছোট্ট মনটা ফেলে এসেছে ওই বাড়ির শূন্য সেই রুমে। মাঝ থেকে দুটো দিন তীর তীর করে পার হয়ে গেল। ক্যালেন্ডারের পাতায় অসহ্য দুটো দিন কাটা পড়ে গিয়েছে। কোলের ওপর একাডেমিক বইটা পড়ার জন্য রাখলেও চোখ দুটো ছিটকে যাচ্ছে ফোনের ওপর। একটুখানি কথা বলার জন্য মন আকুপাকু করছে, কিন্তু নম্বরটা আউট অফ রিচ। বাদামি চামড়ার ডায়েরিটা টুক করে সঙ্গে নিয়ে এলেও এখনো এটা খুলে দেখার ইচ্ছে হয়নি। কেন যেন মনে হয় ডায়েরির পাতায় কালো কালো অক্ষরে ফুটে ওঠা শব্দগুলোতে তার হাতের স্পর্শ, তার মনের কথা, তার জীবনদর্শের উন্মুক্ত ভাষাগুলো ভীষণ অশ্রুবিহ্বল করে দেবে। হঠাৎ মনে পড়ল হ্যান্ডব্যাগটার ভেতর লাল রঙা এক খামের কথা। গাড়িতে বসার পর ব্যাগটা চেক করার জন্য বলেছিল। তাড়াহুড়ো করে ওয়ার্ড্রপটাকে খুলে হ্যান্ডব্যাগের ভেতর থেকে বের করলো খামটা। রুমের দরজাটা ছিটকিনি মেরে আটকে শিরশির করা বক্ষ নিয়ে বসলো বিছানার ওপর। লাল খামের মুখটা ছিঁড়ে কপাল কুঞ্চন করলো ফিহা। এসব আবার কি? খাম উপুর করে কোলের ওপর দুবার ঝাঁকুনি দিতেই ফস করে বেরোলো অনিন্দ সুন্দর এক ময়ূর পালক। গাঢ় সবুজ রং, মধ্যখানটায় গাঢ় নীল। পালকের শেষ মাথায় কলমের মুখ। এরকম দেখতে ময়ূর পালকের কলম তো ওর কাছেও একটা আছে, কিন্তু এটা কেন খামে ভরে দিয়ে দিল সে? ঝড়ের বেগে ফিহা আতঙ্কগ্রস্ত হয়ে ছোট্ট ভাঁজ করা কাগজটা তুলে নেয়। কালো রঙের কাগজ, গোটা গোটা শুভ্র কালিতে সযত্ন অক্ষরে লেখা। কাবিননামায় স্বাক্ষরের জন্য দুটো ময়ূর পালকের অর্ডার দিয়েছিলাম, দুটো বিশেষ কলম, একটা আপনার, একটা আমার। আপনার কলম আপনার কাছে সযত্নে আছে জানি, কিন্তু আমারটা আপনার কাছে যত্ন করতে দিলাম। ফিরে এলে আপনার কাছ থেকে বুঝে নেব, না এলে ওটা আপনার জন্য আমার স্মৃতি, রেখে দিন সযত্নে। আজ আসি। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।